বাইরে বাইরে তার দাদা বাইরে আমার ক্লাসে আস্তে ক্লাস আমি করছি তো মোটামুটি ফ্রি ক্লাসগুলো একটু চালাম, কিছু করার নাই, আর কোথাও এর থেকে বেস্ট নাই। তো যেভাবে আমাদের কিন্তু মেম্বার বাড়াইতে হবে, ওদেরকে লাইভে বললে হবে না, এটা দিতে হবে। আজকে একটু পাঙ্খা পাঙ্খা থাকতে ইচ্ছে করতেছে। প্রথমেই আমি সরি ক্লাসের শিডিউলটা ব্রেক করার জন্য। আসলে ওই এসএসসির আমাদের ফ্রি ক্লাসের কারণে মিশু আমার ফোন দিয়ে ক্লাস নিচ্ছিল, যার কারণে হচ্ছে একই স্থানে তো আর দুইটা ক্লাস নেওয়া যায় না, সেম শিডিউল পড়ে গেছে। তো তোমাদের ক্লাসটা পিছাইতে বাধ্য হয়েছি, কিছু করার নাই, আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার কারণে আমরা ক্লাস পিছাইলাম। সো আশা করি আজকের ক্লাসে আমরা মেইনলি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আজকের ক্লাসের যা যা পড়বো সেগুলো আজকের ক্লাসে শেষ, এরপর আর কখনো লাগবে না। সিম্পল কথা হচ্ছে, মেইন হচ্ছে আমরা আসলে জিনিসটা শেখাবো হচ্ছে তোমাদেরকে যোগজীকরণ। হ্যাঁ, তো যোগজীকরণের কনসেপ্টগুলো তো আসলে তোমার ম্যাথে লাগবে, ফিজিক্সে লাগবে না। তবে ফিজিক্সের আমাদের বিভিন্ন প্রমাণের জন্য প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা টপিক্সেই আমাদের যোগজীকরণ করা লাগবে। সেই যোগজীকরণের বেসিক যদি তোমার না থাকে বা নিয়মগুলো, আমরা তো আর ম্যাথের মতো সব করাবো না, আমরা বেসিক নিয়মটা বলে দিব যে কীভাবে আমরা করতে পারি। আবার যোগজীকরণের বেসিকটা এটা বলতে কী মিন করে, তো আমি আমার মতো করে শর্টকাট স্টাইলে আমি বলবো। দেন হচ্ছে গতির যে তোমরা বিভিন্ন সূত্র পাইছিলা না, তোমরা 9-10 হচ্ছে গতির বিভিন্ন সূত্র পাইছো, S = UT + ½ AT² B² = U² + 2S, হোয়াট এভার, অনেকগুলো সূত্র পাইছো। এই সূত্রগুলো আমরা এখান থেকে প্রমাণ করে নিতে পারবো। এখান থেকে আমরা কী করতে পারবো, সেই সূত্রগুলো প্রমাণ করতে পারবো। তো আমরা জাস্ট কয়েকটা সূত্র প্রমাণ করে দিব, তবে প্রমাণগুলো নর্মালি লাগে না। বাট কত হচ্ছে, এই প্রমাণগুলো করতে গেলে যে যোগজীকরণের কনসেপ্ট লাগে, সেই কনসেপ্টটা আমাদের জেনে রাখা জরুরি, কারণ প্রত্যেকটা পদে পদে ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস লাগে, ওই কারণে যোগজীকরণ করতেছি। তো আজকে হচ্ছে জাস্ট আমরা যোগজীকরণের বেসিক দিয়ে সেই জিনিসগুলো তোমাদেরকে অ্যানালাইজ করাবো। না হয় প্রত্যেকটা অধ্যায়ে তুমি যখন যাবা তখনই মনে হবে আকাশ থেকে কিছু কনসেপ্ট উড়ে আসছে, কারণ যোগজীকরণ তুমি জানো না। ওই কারণে আজকে তোমাদেরকে আমি যোগজীকরণের হালকা হালকা বেসিক দিব, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখবা। ওই জিনিসগুলো শিখে শিখে প্রত্যেকটা অধ্যায়ে তোমরা অ্যাপ্লাই করবা। দেন দেখবা যোগজীকরণ কঠিন কোনো বিষয় না, সহজ একটা বিষয়, যেটা আমাদের হেলান দিলে আমার দেখা যায় ফিজিক্স আমার হয়ে যায় নির্বিষয়। এই কারণে তোমার ফিজিক্স পড়তে হলে যোগজীকরণ লাগবেই ভাই, লাগবে, কনসেপ্টটা লাগবে বিভিন্ন প্রমাণের জন্য। সো সেই জিনিসটা আমরা আজকে দেখব। কার এখানে যাচ্ছে দেখা যাচ্ছে বললো, বাট আমার কথা হচ্ছে আমি সেম নেট দিয়ে আমি আমার এখানে দেখতেছি খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং আমাকেও দেখতে যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। সো ঝাপসা হওয়ার কোনো কারণ নাই। তোমার এখানে নেটে প্রবলেম, তোমাদের এখানে নেটে প্রবলেম, অন্য কিছু হওয়ার কথা না। কারণ হচ্ছে আমার এখান থেকে আমার হাতের ফোনটাও কিন্তু সেম নেটে চলতেছে, এবং এখানে যথেষ্ট ক্লিয়ার এবং একেবারে খুবই HD কোয়ালিটি। বিশেষ করে আমাকেও দেখতে খুব সুন্দর লাগতেছে। ওকে, তো আজকের ক্লাসে আমরা মেইনলি যোগজীকরণের কনসেপ্ট পড়াবো। তো আর তোমাদেরকে আবার বলে রাখি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আগামী ক্লাস
আগামী ক্লাস বুধবারের ক্লাসটা আমাদের পেজে হবে। ওই বুধবারের ক্লাসে গ্রাফ নিয়ে যত ধরনের কনফিউশন সব আমি দূর করে দিব। গ্রাফ আমি সম্পূর্ণ আমার স্টাইলে পড়াই, আমি আমার নীতিতে চলি, অন্য কোনো নীতিতে চলি না। আমার কাছে আমার নীতিবাদে সব নীতি হচ্ছে দুর্নীতি, সো আমি দুর্নীতিতে চলি না, আমি আমার নীতিতে চলি। দূরের নীতি দিয়ে বাদ দাও, দুর্নীতি মানে কি, দূর প্লাস নীতি মানে দূরের নীতি। আমরা দূরের নীতি দিয়ে চলি না, আমরা পার্সোনাল নীতি দিয়ে চলি, যেটাকে আমরা বলি পারনীতি। তাহলে আসো আমরা সেই পারনীতি দিয়ে আমরা আমাদের গ্রাফের কনসেপ্টগুলো সব ফুল কাভার করব। তবে এই কনসেপ্টটা তোমরা জানি না তোমরা এসএসসিতে কতটুকু গ্রাফ করে আসছো, আমি এতটুকু আশা রাখতে পারি গ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া খুবই বাজে, যেটা আমাদের ছিল তোমাদেরও থাকা উচিত। এবং আমি গ্রাফের গতিবিদ্যার গ্রাফের বেসিক টু প্রো লেভেলে তোমাকে নিয়ে যাব একেবারে গোড়া থেকে। এবং এগুলো ওইখানে চাইলে ক্যালকুলাস আনা যায়, বাট আমি আনবো না। কেন আনবো না? কারণ ওই ক্লাসটা আমি তোমাদের জন্যও নিব, এসএসসির জন্যও নিব, এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য নিব। এর মানে সবার জন্য, এটা হচ্ছে বৈশ্বিক ক্লাস, সবার জন্য লাগে এবং সবারই এটাতে কনফিউশন হয়। এসএসসির স্টুডেন্ট কনফিউশন, এইচএসসি কনফিউশন, অ্যাডমিশন কনফিউশন, সবার যেখানে কনফিউশন সেখানে আছে একমাত্র সলিউশন ইমু ভাইয়া। ওই কারণে আমাদের ওই ক্লাসটা আমরা পেজে নিব। একদিক দিয়ে প্রমোশন ক্লাস, আর একদিক দিয়ে হচ্ছে এই গ্রুপে ক্লাস নিলে তো বাকিরা করতে পারবে না, ওই কারণে হচ্ছে ক্লাসটা আমরা পেজে নিব। আর সেদিন প্রত্যেককে ক্লাসটা শেয়ার করতে হবে। আবার বলেছি, প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে আমাদের নামটা সরিয়ে দিতে হবে। কিছু করার নেই, মাঝে মধ্যে একটু করে অ্যাডভার্টাইজিং করতে হয়, যেহেতু এত কষ্ট করতেছি মাঝে মধ্যে একটা অ্যাডভার্টাইজিংয়ের প্রয়োজন আছে নিজেদের, এখানে বলতে পারে একটু হালকা স্বার্থও আছে। ওকে, শুরু করি এবার। আজকে কেন জানি আমাকে একটু পাঙ্খু ছাড়তে ইচ্ছে করতেছে, ওই জন্য চিন্তা করলাম না, এই যে মনে করো মানে জিনিসটা হচ্ছে ছেলেরা বুঝবে জিনিসটা। টি শার্টের উপরে শার্টটা যদি বুতামগুলো খোলা রাখে মনে হয় যে পুরো দুনিয়া আমার সামনে, এখন কোনো কিছুই না, মানে নিজেকে অন্যরকম মনে হয়। ওই কারণে আমার আজকে এই শ্বাস দিতে ইচ্ছে করতেছে, ওই শ্বাস দিলাম। আসো আমরা ক্লাসের দিকে ফেরত যাই। তার আগে বলো তোমাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আমাদের কেমন আছো, ক্লাসগুলো কেমন এনজয় করতো দেখি। অনেকদিন পর্যন্ত কথাবার্তা বলি না, প্রতিদিন খালি পড়াই আর পড়াই। তো আজকে একটু খবরাখবর নেই তোমাদের ক্লাসগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবগুলো প্রপারলি সুন্দরভাবে বুঝতেছো কিনা, সব কিছু খুব সুন্দরভাবে বুঝতেছো কিনা। আর আরেকটা জিনিস বলো, আমাকে এই সাথে মানাচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে এই সাথে মানাইছে কিনা একটু বলিও। হ্যাঁ, জিনিসটা হচ্ছে মনে করো মানুষের থেকে যদি শুনি যে আপনাকে দেখতে সুন্দর লাগতেছে, স্মার্ট লাগ, মানে মনটা গলে যায়। আর তুমি বুঝতে পারতো যে আমার মন গলে কী হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ক্লাসটা আমরা বেশিক্ষণ লেন্দি করবো না, 1 ঘন্টা নিব। মানে 1 ঘন্টা নিব বলতে আসলে আজকে শুধু আমি ক্যালকুলাসের মধ্যে সীমাবদ্ধ রাখবো, ইন্টিগ্রেশনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। কারণ হচ্ছে এর বাইরে করতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে। আর ইন্টিগ্রেশন যেহেতু সম্পূর্ণ তোমাদের জন্য নিও, যার কারণে আমি যদি খুব দ্রুত পড়াই তোমরা বুঝবা না। যদি ম্যাথের ইন্টিগ্রেশন করার পর এগুলো দেখবে কখন এগুলো কোনো ব্যাপারই না। আজকে তোমার কাছে লেকচারটা খুবই সুন্দর মনে হবে, যদি 2 বছর পরে যখন আমার লেকচারটা দেখবা তখন তুমি নিজে হাসবা, কিরে ভাই এগুলো কি পড়ায়, কারণ তখন এগুলো কোনো ব্যাপার না। কিন্তু শুরুতে তোমাকে জিনিসটা শেখানোটা একটু কষ্টকর। সো আমি আমার স্টাইলে সম্পূর্ণ একবারে মানে যে স্টাইলে পড়ালে যেটা সবচেয়ে ইজি হয় সেই স্টাইলে পড়াবো। তবে কথা হচ্ছে ভিতর অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলা ম্যাথমেটিক্স পড়ানো, যেহেতু আমিও একসময় ম্যাথ পড়াইতাম, আমিও কিন্তু এগুলো পারি না তা না। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের অলওয়েজ ক্যালকুলাসের উপর থাকতে হয়। উইথাউট ক্যালকুলাস ইঞ্জিনিয়ারিং ইজ নাথিং, আর উইথ ক্যালকুলাস ইঞ্জিনিয়ারিং ইজ এভরিথিং। ইঞ্জিনিয়ারিং প্রতিটা পদে পদে ক্যালকুলাস লাগে। সো ইঞ্জিনিয়ার মানে হচ্ছে তারা ক্যালকুলাস এক্সপার্টটা মাথায় রাখবা। তো এক্ষেত্রে হচ্ছে আমাকে হচ্ছে ভিতরে অনেক কাহিনী আমি জানি, বাট তোমাকে বলবো না। তোমাকে হচ্ছে যে স্টাইলে পড়ে খুব ইজিলি জাস্ট তোমাকে ফিজিক্সের অধ্যায়গুলার ইন্টিগ্রেশন করার মতো যোগ্যতা অর্জন করানো যায়। কিছু জায়গায় মুখস্থ করাইতে হবে, সেটা মুখস্থ করতে হবে। সেই বেসিকটা দিতে গেলে পুরো একটা ক্লাস চলে যাবে, কোনো দরকার না। আমরা যেভাবে করে তোমাকে অন্তত ম্যাথ করানো যায় সেটা আমি করব। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করি। এই যোগজীকরণ, আমরা যোগজীকরণ যে করাবো এটা শুধুমাত্র যে আমার এখানে লাগবে তা কিন্তু না, এটা এখানে যে লাগবে তা কিন্তু না, এটা কিন্তু আমার সব জায়গায় লাগবে। ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। কখনো যদি তুমি এরকম দেখো, বুঝে নিবা যে এখানে আর কেউ ক্লাস না নিলেও মিশু ভাইয়ের ক্লাস নিছে। ওর ক্লাস যখন তোমরা অফলাইনে করবা তখনও দেখবা লালের মধ্যে নীল ডাকনা লাগানো, লালের আবার নীলের মধ্যে কালো ডাকনা লাগানো, এরকম টাইপসের। আমি দিছিলাম ওরে এভাবে, শেষ পর্যন্ত পাইছি হচ্ছে এভাবে। ওই জন্য বলতেছি
ওই জন্য বলতেছি এভাবে যদি পাও তোমরা বুঝে নিবে সেখানে মিশু ক্লাস নিয়েছিল এবং একটু আগে এখানে মিশুই ক্লাস নিয়েছিল, ওই জন্য এটা উল্টে গেছে। ওকে, আমরা শুরু করি একটু ভালো করে। প্রথমত আসো যোগজীকরণ। যোগজীকরণ আমি আমার স্টাইলে বলবো। যোগজীকরণ মানে এটাকে আমরা ব্যঙ্গে লিখব যোগকরণ। যোগকরণ যোগকরণ মানে হচ্ছে যার মাধ্যমে আমরা যোগ করে করে যা করি, এর মানে আমরা কি করি, এর মানে আমরা যোগ করি। এই যোগ করাকে ইংলিশে বলা হয় সামেশন। সাম করা, সাম করা, সাম করা মানে হচ্ছে সাম করা, সাম করা মানে হচ্ছে যোগ করা। আর এক কথায় এটাকে বলা যায় সামেশন। সামেশন, এই সামেশন বানান কিভাবে, ওহো ভুলে গেছি সামেশন বানান কিভাবে। হোয়াট এভার, আমার মনে হচ্ছে এখানে এম দুইটা হবে না। আচ্ছা হোয়াট এভার তোমরা বুঝে নাও যেটা সাম ডট ডট শান, সামেশন বানান কিভাবে জানি না, আমি এখানে ইংলিশ পড়াইতে আসি নাই। সামেশন, এই সামেশনের প্রথম ওয়ার্ড, সামেশনের প্রথম ওয়ার্ড এস থেকে এই এসটাকে টেনে লম্বা করে দাও। এই এসটাকে টেনে লম্বা করে দিলে দেখতে এরকম হয়। এটাকে আমরা বলি যোগজীকরণের চিহ্ন। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যোগজীকরণকে বাংলায় আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে সমাকলন। সমাকলন ইংলিশে যদি বলি এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। আমি আমার স্টাইলে পড়াচ্ছি, মানে তোমাকে একটু বাংলা ফ্লেভার দিচ্ছি, একটু বাংলা ফ্লেভার দিচ্ছি। তাহলে একটু ভালো করে খেয়াল করো, যোগজীকরণ মানে হচ্ছে, মনে রাখার জন্য আমি এভাবে পড়াচ্ছি, যোগজীকরণ মানে হচ্ছে যোগকরণ। এই যোগকরণ তাহলে আমরা যোগকরণ, যোগকরণ মানে হচ্ছে কি করি, যোগ করি। যোগ করি মানে যোগ করি না বলে লিখি যোগ করা, যেহেতু আমি পড়াচ্ছি। যোগ করা, যোগ করা মানে সাম করা, সাম করা মিন্স সামেশন। বানান আমি পারি না, এটা আমার জন্য কোনো লজ্জাজনক বিষয় না, এটা হচ্ছে আমার জন্য হচ্ছে ভুলে যাওয়াজনক বিষয়। হ্যাঁ, সো ভুলে যাওয়াজনক বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল করতেই পারে। সো আমিও তো মানুষ, আমি তো আর অমানুষ না যে ভুল করবো না। তাহলে আসো, এই সামেশনের প্রথম ওয়ার্ড হচ্ছে এস, এই এসটাকে লম্বা করলে হয় লম্বা এস। এই লম্বা এস দ্বারা যোগজীকরণের চিহ্ন প্রকাশ করা হয় এভাবে। অর্থাৎ যোগজীকরণ করতে গেলে তুমি পাবা এটা, এই চিহ্নটা হচ্ছে আমার যোগজীকরণ মিন করে। এই চিহ্নটা কি মিন করে, যোগজীকরণ মিন করে। তাহলে আমরা প্রথমত বুঝে গেলাম এটা হচ্ছে যোগজীকরণ। আর যোগজীকরণের কে আবার বলা হয় আরেকটা নামে ডাকা হয়, তার নাম কি, সমাকলন। কি নামে ডাকা হয়, সমাকলন। আর ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। এর মানে ওভারঅল একটা জিনিস আইডিয়া হলো, ভাই যোগজীকরণ মানে হচ্ছে কি করা, যোগ করা, সাম করা, অনেকগুলো জিনিসকে একত্রিত করা, অনেকগুলো জিনিসকে কি করা, একত্রিত করা। যখন আমি ভেক্টরে তোমাদেরকে ক্যালকুলাস পড়াইছিলাম, ভেক্টরে আমরা ক্যালকুলাসের বেসিক দিছিলাম, সেখানে আমরা বলছিলাম ক্যালকুলাস দুই প্রকার, একটা হচ্ছে অন্তরীকরণ, আরেকটা হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণ, দেখো অন্তরীকরণ, অন্তর মানে সবসময় হয় না আমার হৃদয়, অন্তর মানে অনেক সময় হয়ে যায় আমার বিয়োগফল, ওই কারণে সবাই সবার অন্তরে থাকে না। একটু খেয়াল করো, অন্তরীকরণ, অন্তরফল মানে কি, বিয়োগফল, সেরকম অন্তরীকরণ মানে হচ্ছে তাকে বিভাজিতকরণ। এই বিভাজিত করে কেটে কেটে টুকরা করে দিলে তখন সেটাকে আমরা বলি অন্তরীকরণ। এই যে আমার কোন একটা জিনিস তাকে কেটে কেটে টুকরাকরণ, দিস ইজ কল অন্তরীকরণ। সেই বাঙ্গা অন্তরগুলোকে একসাথে করে আবার একসাথে জায়গায় নিয়ে আসা, দিস ইজ কল যোগজীকরণ, বা বলতে পারি একত্রীকরণ। যোগজীকরণ বা একত্রীকরণ। ওই যে কিরকম একটা ছোটবেলায় গান শুনতো না, টুকরো টুকরো করে আমার অন্তরের অন্তর, কেমন একটা গান আছে না, ওইরকম টাইপসের, যে টুকরো টুকরো করে ফেললা, এটা হচ্ছে অন্তরীকরণ। তাদেরকে একসাথে করে আগলায় রাখলা, একসাথে সবাইকে নিলা, দিস ইজ কল যোগজীকরণ। এবার আসো আমরা একটু সামনের দিকে যাই। প্রত্যেকটা কনসেপ্টের বলতে হবে ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা। এখান থেকে আমরা একটা জিনিসই শিখলাম, এই যে যোগজীকরণকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ক্লিয়ার কিনা। কারণ এই কনসেপ্টটা প্রত্যেকটি স্টেপ ক্লিয়ার করা ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। আজকে খালি তোমাকে যোগজীকরণই শিখাবো, বেসিক।
একজনের মধ্যে লেখার সময় কি বলবো, এটাকে বলবো যেমন মনে করো এই যে এইভাবে এক্স স্কোয়ারকে যোগজীকরণ করতেছি কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এরকম বলা হয়। আমরা একটু পর আস্তে আস্তে পাবো, এখনো যাচ্ছি না। তাহলে আমরা এটাকে পড়বো হবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। এর মানে এই কথাটার মানে হচ্ছে এক্স স্কোয়ারকে যোগজীকরণ করবো, এক্স স্কোয়ারে কি করবো, এই চিহ্নর মানে হচ্ছে যোগজীকরণ করবো, কিন্তু কারো সাপেক্ষে করতে হবে। তো কার সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে। সো আমরা এটা এখনো পড়াচ্ছি না, এখানে আমরা আস্তে আস্তে যাবো, এখানে আমরা আস্তে আস্তে যাবো। আপাতত তুমি জাস্ট মাথায় রাখবে এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন বা যোগজীকরণ চিহ্ন। ওকে, দেন আমরা আরেকটু সামনের দিকে আগাই। আর প্রতিদিনকার মতো ছবি তোলার কোনো দরকার নেই, কারণ ক্লাসের পরে স্ক্রিনশট দিবি মোবাইল। আসো ভাইয়া, এবার আমরা যোগজীকরণের বেসিকে যাই। আমরা একবার বেসিক থেকে পড়বো, এই বেসিকটা তোমরা ম্যাথমেটিক্সেও পড়বা, এখন এখানেও পড়তে হবে, কিছু করার নাই, যেহেতু তোমরা এখনো যোগজীকরণ পড়ো নাই, ম্যাথমেটিক্সে পড়বো আরও অনেক পরে। তো আমরা দেখি আসলে কোন জায়গা থেকে যোগজীকরণের উৎপত্তি। দেখো খুব ভালো করে খেয়াল করবা, খুব ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে আমার এক্স অক্ষ ধরে নিলাম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা একটা ফাংশনের গ্রাফ আঁকলাম। আমার একটা ফাংশনের গ্রাফটা মনে করো দেখতে এরকম। এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স মানে তো বুঝো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এদিকে আমরা এফ অফ এক্স রাখলাম, এটাকে ওয়াই দ্বারাও প্রকাশ করা হয়, হোয়াট এভার। তাহলে এক্স অক্ষের দিকে আছে আমাদের এক্স, ওয়াই অক্ষের দিকে আছে এফ অফ এক্স। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের এই কথাটার মিনিং কি, এই কথাটার প্রাথমিক মিনিংটা দেখি। মনে করো আমি যদি বলি, দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে এটা গ্রাফ নিলাম, একটা গ্রাফ নিলাম। মনে করো এই গ্রাফে এইদিকে আমি রাখলাম এক্স, এদিকে রাখলাম আমাদের এফ অফ এক্স। এর মানে এক কথা হচ্ছে এক্স এর মান যদি এটা হয়, তখন এফ অফ এক্স এর মান কত, এই বরাবর এক্স এর মান, এই বরাবর ওয়াই এর মান। এক্স এটা মানে হচ্ছে এক্স এর উপর নির্ভর করে এফ অফ এক্স এর মান। তাহলে খেয়াল করো, এটা লম্ব টানো, এই যে এই পয়েন্টটা পাইলা। তাহলে আমরা বলতে পারি এটা যখন এক্স, এটা হচ্ছে তখন এফ অফ এক্স। আবার এক্স এর মান যখন এটা, এক্স এর মান যখন এটা, এফ অফ এক্স এর মান তখন এটা এক্স। তাহলে এগুলো হচ্ছে কি এফ অফ এক্স। আবার এক্স এর মান যখন এটা, এক্স এর মান যখন এটা, এফ অফ এক্স এর মান তখন এটা। তাহলে এটা এক্স হলে এটা এফ অফ এক্স, এটা এক্স হলে এটা এফ অফ এক্স, এটা এক্স হলে এটা এফ অফ এক্স। এবার তুমি এইদিকে রাখলা সময় টি, আর এইদিকে রাখলা ভ্যালোসিটি ভি, ভ্যালোসিটি ভি। তাহলে আমরা বলতে পারি সময় যখন এটা, তখন এইদিকে এবার কে আছে, ভি, এটা হচ্ছে ভি। সময় যখন এটা, তখন হচ্ছে এটা হচ্ছে ভি। সময় যখন এটা, তখন আমরা বলবো এটা হচ্ছে ভি। তাহলে এখানে সেমভাবে বলতে পারি, যেভাবে সেমভাবে বলতে পারি, এইদিকে এক্স এর জন্য এদিকে আমি কি পাবো, এফ অফ এক্স পাবো। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেই কাজটা কি, সেই কাজটা হলো ভাইয়া, আমি চাচ্ছি এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত। তাহলে আমি যদি লম্ব টানি, এখান থেকে মনে করো লম্ব টানলাম এত, এখান থেকে লম্ব টানলাম, ধরে নিলাম এখানে এক্স এর মান হচ্ছে এ, এখানে এক্স এর মান হচ্ছে ভি। তাহলে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, এক্স এর এই এফ অফ এক্স ফাংশনটা এক্স করে ঘেরাও করে রাখছে না, এখন এই এক্স এর মান এ থেকে শুরু করে এক্স এর মান বি পর্যন্ত, এই রেঞ্জে তার যে এরিয়া বা ক্ষেত্রফল, এই এরিয়াটা আমি বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি, এরিয়া। এই এরিয়াটা বের করাটাই হচ্ছে আমার এখন কি টার্গেট। আমি আবার রিপিট করতেছি, এই যে আমার এক্স, এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ, এদিকে এক্স এর ভ্যালু, এদিকে ওয়াই এর ভ্যালু। এখন আমি বললাম ভাইয়া আমি এক্স এর মান এ থেকে শুরু করে বি পর্যন্ত, এক্স এর এ থেকে শুরু করে বি পর্যন্ত সেই যতটুকু ক্ষেত্র ঘেরাও করছে, সেই ক্ষেত্রটা আমি বের করতে চাচ্ছি, এটা আমার টার্গেট। এই জিনিসটা বুঝছো কিনা, আমি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই জিনিসটা বের করতে চাচ্ছি, এটা আমার টার্গেট। এটা তুমি বুঝছো কিনা, এটা তুমি বুঝছো কিনা বলো। আমি আবারও বলতেছি, এক্স এর মান এ থেকে শুরু করে বি পর্যন্ত এই গ্রাফটা
তাকে যতটুকু ঘেরাও করলো এই অংশের ক্ষেত্রফলটা আমি বের করব। সো দিস ইজ মাই টার্গেট। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস এরিয়া? এই এরিয়ার এরিয়াটা কত, এই এরিয়ার ক্ষেত্রফলটা কত, এই জায়গাটার ক্ষেত্রফলটা কত আমি বের করব, মানে এই পুরো ক্ষেত্রফলটা আমি বের করব। ওকে, ক্ষেত্রফল বের করার আগে তোমাকে আমি আরেকটা কাজ দিই। সেই কাজটা কি দেখো, তাহলে আমরা আস্তে আস্তে ক্ষেত্রফলের দিকে যাই। আমি ক্ষেত্রফল বের করার জন্য এটা মুছে ফেলি, এটার মিনিং আমরা বুঝে গেছি এটা কি জন্য ইউজ করছি। এবার আমার টার্গেট দিস ইজ মাই এরিয়া, এই এরিয়ার ক্ষেত্রফলটা আমি বের করব। এখন ঝামেলা হচ্ছে একটা, ঝামেলা কোনটা ভাইয়া? যদি এরকম হইতো এদিকে আমার এক্স, এদিকে আমার এফ অফ এক্স, যদি গ্রাফটা এরকম হইতো সোজা দাগ এক্স এর মান এ থেকে শুরু করে বি পর্যন্ত, আমি সিম্পল বলতাম এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ডাইরেক্ট বের হয়ে যেত। কিন্তু আমার তো ভাইয়া এখানে এভাবে বের হচ্ছে না। জি ভাইয়া হচ্ছে না। তাহলে আমি একটা কথা তো বলতে পারি ভাই, যদি এটা আমার আয়তক্ষেত্র হইতো তাহলে কিন্তু আমি ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করতে পারতাম। তাহলে আমাদের এটার এই অংশের ক্ষেত্রফল হইতো ভূমি ইন্টু উচ্চতা, দিস ইজ ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা বলতে পারতাম এভাবে ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। এবার আসো ভাইয়া, আমাদের এতটুকু গেল। এখন আসি আমি এখানে যদি আসি ভাইয়া 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 এটা তো আমার বের করার মতো কোনো কিছু না। এখন আমি কি করব? আমি তোমাকে বললাম তুমি একটা কাজ করো। সেই কাজটা কি? এ থেকে বি পর্যন্ত করবা, তো এটা তো এলোমেলো। তুমি একটা কাজ করো, তাদেরকে অনেকগুলো অংশে ভাগ করে ফেলো। তাহলে আমি কি বললাম? অনেকগুলো সমান সমান অংশে ভাগ করে ফেলো। এই যে সমান সমান অংশে ভাগ করলাম। এবার এই ক্ষেত্রফল প্লাস 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 এই ক্ষেত্রফল সবগুলো যোগ করলেই তো আনসার পেয়ে যাচ্ছি। জি ভাই পেয়ে যাচ্ছি। কিন্তু তুমি আমাকে এখন প্রশ্ন করবা ভাই পাচ্ছি ভালো কথা, কিন্তু এখনও তো আমার এটা এই যে বক্ররেখা এটা তো এখন আয়তক্ষেত্রের মতো হচ্ছে না। জি ভাইয়া হচ্ছে না। জিনিসটা খেয়াল করো, আমার হচ্ছে না। ওকে, আমি একটা কাজ করি। কি কাজ? আমি এটাকে আয়তক্ষেত্রের মতো বিবেচনা করে নিব। বাট ভাই আমার কোনো উপায় নেই, আমি নিরুপায় যেহেতু পারতেছি না। আমি এটাকে এবার খেয়াল করো তো, এখন এরিয়াটা দেখতে এরকম, এই যে এরকম। আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো, এটাকে যদি আমি ছোট করতে করতে এরকম স্লাইস একেবারে ছোট করে ফেলি, একেবারে এরকম করে ফেলি, তখন দেখো তো এটা কি এরকম একটা সোজা রেখার মতো মনে হয় না? জিনিসটা খেয়াল করো ভাই, যেটা এখন আমার বাঁকা কাটতে 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 স্লাইস করে ফেললাম। এখন একেবারে ক্ষুদ্র এটা, তাকে সরল লেখা ধরলেও খুব একটা সমস্যা হয় না। এই কনসেপ্ট নিয়ে আমি আগাবো, বাট আগানোর আগে আস্তে আস্তে আগাই। আমি কি করলাম? আমি ধরে নিলাম ভাই এটা একটা আয়তক্ষেত্র। দেখো একটু ভুল আছে না? জি ভাই ভুল আছে, আমি মাথায় রাখলাম ভুল আছে। এটাকে ধরে নিলাম একটা আয়তক্ষেত্র, ভুল আছে না? আছে। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটাকে একটা আয়তক্ষেত্র ধরলাম, এটাকে একটা আয়তক্ষেত্র ধরলাম, এটাকে একটা আয়তক্ষেত্র ধরলাম, মানে মোটামুটি অ্যাভারেজ একটা আয়তক্ষেত্র ধরলাম। তাহলে আমি কিন্তু সবাইকে কি ধরে নিছি? আয়তক্ষেত্র ধরে নিছি। তাহলে বুঝতে পারতো এখানে একটু কি আছে? ভুল আছে। তো আমার যেহেতু উপায় নেই, আমি ভুল করে করে সামনের দিকে আগাই। এখন দেখো তাহলে এতটুকু আমরা বুঝলাম। এতটুকু সবার ক্লিয়ার কিনা? মানে আমি যে কাজটা করতেছি প্রত্যেকটা অংশকে একটা কি ধরতেছি? আয়তক্ষেত্রের মতো বিবেচনা করতেছি। কেন? কারণ আমি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ওকে ওমা, তোমরা কমেন্টে কি করে ফেলতেছ?
নাউজুবিল্লাহ মিন জালেক। মিতু দেবনাথ, তুমি এটা কি করলা? আজকে মোবাইলে দেখলাম কোনো শুভাকাঙ্ক্ষীর হাত ধরে ঘুরতে চিটাগং কলেজের মাঠে। নাউজুবিল্লাহ মিন জালেক। আমি তো চিটাগং কলেজের মাঠে আজকে যাইও নাই। আজকে সারাদিন আমি তো বেরো হই নাই। উমা, আজকে সারাদিন বেরো হই নাই। একবার বেরোছিলাম মিশু আসার আগ দিয়ে। না না, নাউজুবিল্লাহ, তুমি কি কইলা? শুনো, এই যে অন্তর, এই অন্তরটা এত সস্তা না। এই অন্তর যারে দিব ঢেলে দিব, যার দিব না দিব একজন রে, হাত ধরবো তার। হুদায় মানুষের হাত ধরার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তোমরা কি পাগল হয়েছে আমি আরেকজনের হাত ধরবো? হ্যাঁ, এই হাতের মূল্য কম নাকি? যারে তারা ধরতে দিব নাকি? কি বলো? নাউজুবিল্লাহ, কি করছো? আমি তোমার এখন বলবো, নেক্সট যদি কখনো আমার দেখো আমি হাত ধরে ঘুরতেছি, একটা ছবি তুলে ফেলিও। আমি অনুমতি দিচ্ছি, একটা ছবি তুলে ফেলিও, দেন আমার বলো ভাই দেখেন, আমি দেখবো নি। নাউজুবিল্লাহ, কি বলে রে ভাই এগুলা? সি 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 সি। নাউজুবিল্লাহ মিন জালেক, এগুলো কি বলে ভাই? মিতু দেবনাথে আমি খাইছি। এই মিতু দেবনাথ, তুমি আজকে কখন চকবাজার আসছিলে আমারে বলবা। তুমি আমার টাইমটাও বলবা। টাইমটা বললে আমি তোমার বলবো, এই মিতু দেবনাথ বলো কয়টায় তুমি দেখছো? খারাপ, আজকে তার বাইর করতেছি, সত্য কাহিনী বাইর করতেছি। কারণ আমি আজকে সারাদিন কয়টায় কি করছি আমার জানা আছে, আমার সব অ্যালার্ম সেট করা আছে। কোনো কথা নাই, মিতু দেবনাথের খবর আছে, রে ভাই, খবর আছে। এ আমার কখন দেখছে আমার টাইমটা বলতে হবে। মিতু দেবনাথ বলো টাইম কত, কোন টাইমে দেখছো? হ্যাঁ, আরেকজনে বলে যে এডিট করা যায় ছবি। শুনো ভাই, একটা কথা বলি, তুমি যতই এডিট করো না কেন, ইটস ইঞ্জিনিয়ার্স আই। হ্যাঁ, সবার চোখ পাখি দিতে পারলো, যত এডিট করো, এডিট কোনো না কোনোভাবে বোঝা যায়। কারণ এডিটের একটা মেজারমেন্ট থাকে। এডিট মানে এটা বুঝবা, তবে সূক্ষ্মভাবে চিন্তা করতে হয়। মিতু দেবনাথের খবর আছে, এরা আমি ধরবো, এর কি গুজব চড়াইছে। আর আরেকটা কথা বলি, দেখো, মানে এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, হচ্ছে এক একজনের এক এক রকম অপিনিয়ন থাকে। আর পার্সোনাল লাইফ হচ্ছে যেমন তোমাদের সাথে আমি যেরকম হাসি খুশিভাবে থাকি না, আমি কিন্তু রিয়েল লাইফ আসলে এরকম না। মানে রিয়েল লাইফ এরকম না, মানে আমার বন্ধু বান্ধবের সাথে আমি এত অতিরিক্ত মজা করি না। মানে যতটুকু লিমিটেড ভদ্রতা বজায় রাখাতে ততটুকু বজায় রাখি। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কোনো লাইফে মেয়ে বান্ধবী নাই যে আমি তার হাত ধরে ঘুরবো। সো তোমাদেরকে একটা মজাদার কাহিনী শোনাই। হইলো কি জানো, আজকে হঠাৎ করে মনে পড়লো, আমাদের চুয়েট লাইফের লাস্ট ক্লাস আমাদের কিন্তু ভার্সিটিতে ক্লাস শেষ। হ্যাঁ, করোনার কারণে আমাদের পরীক্ষা আটকাই গেছে। তো আমাদের 17 মার্চ কিন্তু সব বন্ধ হয়ে গেছে। আমাদের 17 মার্চ হলে 14 মার্চ মেবি, হ্যাঁ 14 মার্চ হচ্ছে আমাদের এই যে কি বলে ভার্সিটি লাইফের লাস্ট ক্লাসের প্রোগ্রাম ছিল। মানে আমাদের ক্লাস সব শেষ, ফাইনাল পরীক্ষা 24 তারিখ থেকে। তো আমরা কি করব, আমরা পার্টি করছি। ওই দিন হচ্ছে আমাদের আবার একটা রীতি আছে, ভার্সিটি লাইফের লাস্ট দিনকে স্মরণীয় করা। ওই দিন সবাই আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সবাই কি করছি, আমরা খাসি জবাই করে সবাই করছে। তো খাসি দিয়ে আমরা রেলি দিয়েছিলাম। আর সবার হচ্ছে সেম স্টাইল, পাঞ্জাবি, মাথায় গামছা, নিচে লুঙ্গি আর নিচে জুতা, এই স্টাইলে, বাঙালিয়ান স্টাইলে। তো এখন সবাই ছবি তুলতেছে না। আমাদের মেকানিক্যালে হচ্ছে, আমাদের চুয়েট মেকানিক্যালে আমাদের বেশি হচ্ছে স্টুডেন্ট হচ্ছে তোমার 100, এখন বাড়াইছে সিট, আমাদের 130 জন, এখন 180 জন। তো 130 জনের মধ্যে দুইটা সেকশন হয় আমাদের, এক সেকশনে 65 আর এক সেকশনে 65। প্রথম 65 জন হচ্ছে এই সেকশন, আর পরের 65 জন হচ্ছে বি সেকশন, সিরিয়াল অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুযায়ী। তো আমার হচ্ছে এই সেকশন। আমাদের ডিপার্টমেন্টের মেয়ে আছে টোটাল 4টা। এই 4টার মধ্যে দুইটা হচ্ছে মানে জিনিসটা চিন্তা করো, মেকানিক্যালে 126 জন, 130 জনের মধ্যে 126টা পোলা, 4টা মেয়া। এই 4টার মধ্যে হচ্ছে আবার দুইটা এই সেকশনে, দুইটা বি সেকশনে। এখন হচ্ছে এই সেকশনে যে দুইটা আছে তার মধ্যে একটা হিন্দু আর একটা বৌদ্ধ, আর বি সেকশনে দুইটাই মুসলিম। তবে ভাই এগুলো ছেলেদের সাথে থাকতে থাকতে ছেলে হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এখন আমার ক্ষেত্রে হচ্ছে আমি মেয়েদের সাথে, মানে এক কথা, মেয়েদের সাথে মিশতে পছন্দ করি না। হ্যাঁ, আমার ফ্রেন্ডশিপ ছেলেদের সাথে, এটা যার পার্সোনাল ম্যাটার। মেয়েদের সাথে যার অনেকে ভালো ফ্রেন্ডশিপ থাকে, বাট আমার নাই আর কি।
এখন হলো কি কিরে ভাই, এখন কথা হচ্ছে এমন না যে মনে করো তাদের সাথে দূরত্ব মেনটেন করি, যে না এই মেয়েদের সাথে কথাই বলি না, এমন না, ফ্রেন্ডশিপ আছে, বাট ওই দূরত্ব বজায় রেখে ফ্রেন্ডশিপ মেয়েদের সাথে। এখন ওই বৌদ্ধ যে মেয়েটা, ও হচ্ছে আবার ঢাকার মেয়ে, ওরা হচ্ছে মনে করো যথেষ্ট পজিটিভ মেন্টালিটির মেয়ে। এখন স্বাভাবিক ছবি তুলতেছি, যাক ভালো কথা, দোসায় ছবি তুলি, ওকে আয়। জিনিসটা হয়েছে কি, যাক পাশে দাঁড়াইলাম, মনে করো একটু দূরে, স্বাভাবিক আমি একটু দূরে দাঁড়াইছি, অ্যান্ড ও কী করছে আমার হাতটা ভিতরে এবার টানছে, আমি তো দিস ইজ এ লাভ। কিরে ভাই আমি ভয় পেয়েছি, কিরে ভাই তোরা টানস কেন, বলে পাশে দাঁড়া না, পাশে দাঁড়াবো ঠিক আছে, টানবি কেন, আমি তো লাভ দিয়ে পোলা পাইন, এটা নিয়ে আমার টিস করতে তো অবস্থা খারাপ। সো এটা হচ্ছে অত ভার্সিটি লেভেল লাস্ট দিন অত মজার কাহিনী ছিল। তবে এটা না যে মনে করো যে নেগেটিভলি না, এটা হচ্ছে পজিটিভলি, জাস্ট কথা হচ্ছে জিনিসটা হচ্ছে আমার এই জিনিসটা আমি এনজয় করি না আর কি, আমার কাছে ভালো লাগে না, তো যার কারণে আমি লক মেরে চলে গেছি। পরে যদিও ছবি তুলছি ডিস্টেন্স মেনটেন করে। তো জিনিসটা হচ্ছে এক একজনের অভ্যাস এক রকম। তোমাদের সামনে মনে করো পাঙ্খা টাইপসের আছি, এই পাঙ্খা টাইপসে থাকতে ভালো লাগে স্টুডেন্টদের একটু মজা দেওয়ার জন্য। ইভেন কোচিং আমি প্রচুর মজা করি, তবে শর্ত একটাই, কোচিং থেকে বের হলে এগুলো ভুলে যেতে হবে। কোচিং থেকে বের হলে রাস্তাঘাটে বলতে পারো নেমু ভাই এরকম না, তুমি কোচিংয়ের ভিতরে যতক্ষণ আছো ততক্ষণ আমাকে অন্যরকম দেখবা, কোচিংয়ের বাইরে গেছো তখন আমি অন্যরকম। সো এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন। আর পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এক একজন এক এক রকম থাকে। আমি একটু পাঙ্খা টাইপসের, ঠিক আছে, হ্যাঁ। তো পাঙ্খা টাইপসের হলো আমার ইথিক্স বলে প্রত্যেকটা মানুষের একজন পার্টনার থাকে লাইফের মধ্যে, তো আমারও অবশ্যই থাকবে। সো আমি আরেকজনের অনুপস্থিতিতে অন্যজনকে সুযোগ দিয়ে আরেকজনের ক্ষতিতে করতে পারবো না। সো আমার কথা হচ্ছে লাইফ এনজয় করতেছি, বাট আরেকজনের হকটাকে তো নষ্ট করা যাবে না। সো যে আসবে যখন আসবে তখন তাকে তার পুরো হক দিব। সো অন্যের হাত ধরাধরি করার কোনো দরকার নাই। তবে মিতু দেবনাথের খবর আছে, কেন এই ঘটনা রটাইলো। এখন আমার কথা হচ্ছে কখন দেখছে, কোন টাইমে দেখছে আমাকে বলতে হবে। আচ্ছা আমরা তোমরা আবার কোনো কিছু নেগেটিভলি নিও না, আমি পজিটিভ সেন্সে নিয়েছি। আর মিতু দেবনাথ মনে করি না তোমরা আমি মারামারি করবো না, ফাইজলামি করতেছি, জাস্ট পড়ো, আমি স্টুডেন্টদের সাথে অলরেডি ফ্রি মাইন্ডেড থাকি। ওকে, এবার আসি আমরা ভয় পাই বলতে জিনিসটা এরকম না, ভয় বলতে হচ্ছে একটা রেসপেক্ট। প্রত্যেকটা পুরুষের উচিত একটা মেয়েকে রেসপেক্ট করা, প্রত্যেকটা মেয়ের উচিত একটা পুরুষকে রেসপেক্ট করা। এই রেসপেক্ট থেকে তুমি যদি দূরত্ব বজায় রাখতে চাও, তোমার কাছে যদি মনে হয় দূরত্ব বজায় রাখাটা রেসপেক্ট, দ্যাটস ওকে। আমার কাছে এটা রেসপেক্ট। অনেকের মনে করো এই যে মনে করো বন্ধু বান্ধব এক একজনের এক এক নেচার, তো যার কাছে যেটা রেসপেক্ট সেটা আমার পার্সোনাল ম্যাটার, আর আমি কারো কখনো পার্সোনাল ম্যাটার নিয়ে মাথা ঘামাই না। যে যার মতো থাকবে, এক একজনের মন মানসিকতা এক রকম, আমারটা আমার মতো। আমাকে তুমি এখানে এরকম দেখতেছো, হয়তো মনে হইতে পারে ভাইয়া রিয়েল লাইফেও মনে এরকম পাঙ্কু টাঙ্কু টাইপসের। সো এটা হচ্ছে যারা যখন একসাথে চলাফেরা হবে তখন দেখবা আসলে জিনিসটা হচ্ছে একরকম। এখন অনলাইন ক্লাসে একটু মজা দেওয়ার জন্য অনেক কিছু করতে হয়, কিছু করার নেই। যেমন আজকে পাঙ্কু টাইপসের আসছে, কিছু করার নেই, এবং পাঙ্খাভাবে ক্লাস নিবে, সমস্যা কি? ক্লাস হবে আমাদের কড়া। এটা হচ্ছে কারণ শিক্ষকতা জিনিসটা হচ্ছে আমার কোনো পেশা না, এটা হচ্ছে জাস্ট একটা ভালো লাগে, এটা প্যাশন টাইপসের। আমি ইন্টারমিডিয়েটে থাকতাম, আমার বন্ধুদেরকে পড়াইতাম, ওদেরকে ম্যাথ সলভ করাইতাম আমার যখন ইন্টারে অ্যাডমিশন দিচ্ছি। সো এটা হচ্ছে আমার ভালো লাগে, ওই জন্য পড়াইতাম। ইভেন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর কলেজের আগ পর্যন্ত আমি টিউশনি করাইছি। ওই টিউশনি করে আমার লাইফের প্রথম ফোন কিনছি। তোমরা তো কোন ফোন ইউজ করছো? আমি আমার লাইফে প্রথম যে ফোন ইউজ করি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তখন অ্যান্ড্রয়েড বাজারে নতুন আসছে স্যামসাং গ্যালাক্সি S3560, হ্যাঁ 3560 না 5360 মনে হয়, এটা অ্যান্ড্রয়েড ফোন, ওটা বাজারে নতুন আসছে সেই লেভেলে। এখন যদি এগুলো কোনো পাত্তা নেই, বাট নিজের টাকা দিয়ে কিনছি, টিউশনি করাইছি, কিনছি, ইন্টার পরীক্ষা দিছি, চান্স পাইছি, আবার টিউশন শুরু, ভার্সিটিতে উঠছি, আবার টিউশন শুরু, এরপর কোচিং করাচ্ছি, এনজয় করি। ওকে, এবার আসো। ওকে দেখো, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, একটা মানুষকে কখনো বাইরের দিক দিয়ে বিবেচনা করবে না। আর আমরা হচ্ছে শিক্ষিত মানুষের মধ্যে একটা এই যে কি বলে কমন সেন্স কাজ করা উচিত। হ্যাঁ, তোমার মধ্যে দায়বদ্ধতা নাই, তাই এটাকে তুমি তো সুশিক্ষা বলতে পারবে না। ওই কারণে আমাদের ভদ্র সমাজরা বলে বর্তমানে সুশিক্ষিত তুলনায় কুশিক্ষিত বেশি। খালি তুমি সায়েন্স পারো, আর্টস পারো, কমার্স পারো, এগুলো তোমার শিক্ষা না। ইথিক্সটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তো আমরা যদি এগুলো অর্জন করতে না পারি, আমাদের দেশে দেখো না বড় বড় দুর্নীতিবাজ কেন হচ্ছে? এই দুর্নীতিবাজ একটাই কারণ হচ্ছে তাদের সুশিক্ষাটা নাই, তাদের মাথায় কখনো এটা কাজ করে না, এটা কখনো উচিত না, যার কারণে এই অবস্থা। প্রত্যেক শিক্ষিত সমাজ, দেশের যারা দেশটাকে চালায় তারা তো আর অশিক্ষিত না। তো তারা যদি এভাবে চিন্তা করতো, দেশ বদলাইতে কোনো কিছু দরকার না। আমার কথা হচ্ছে, অনেকে বলে কি জানো,
অনেকে বলে হচ্ছে তুমি যে সিস্টেমে গেছো সেই সিস্টেমে তাল মিলিয়ে চলতে হবে। কেন রে ভাই, তুই এটা করলি না, কোনো সমস্যা কি? তুমি যে সবাই যদি চিন্তা করে সবাই করতেছে আমি কেন করবো না, তো দেশ তো কখনো বদলাবে না। আমার কথা হচ্ছে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওই অনুযায়ী চলবো, আমি আমার স্টাইলে চলবো। ও কেন করতেছে তার জন্য আমিও করবো, তো এভাবে তো তাহলে আজীবন চলতেই থাকবে। আমাদের জিনিসটা এরকম সেম রুল, মানে খারাপের দিকে সবাই এরকম চিন্তা করে, ও করতেছে আমিও করবো, কিন্তু ভালোর দিকে কেউ চিন্তা করে না, ও এই ভালো কাজটা করছে তার জন্য আমিও করবো। এটা হচ্ছে আমাদের মেন ঝামেলা। সো জায়গা মতো যদি আমরা সেইন মেনটেন করতে পারি, যেখানে সেইন রুল মেনটেন করার কথা সেখানে করি না, যেখানে করার কথা না সেখানে করি, যার কারণে বর্তমানে এই অবস্থা। সো আমার কথা হচ্ছে, অনেকে বলে একজন বদলালে কি হবে, একজন বদলালে তার থেকে আরেকজন বদলাবে, আস্তে আস্তে দেখবা এরকম। আমি এখনো আশা রাখি আগামী 50 বছর পরে, 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, আস্তে আস্তে মানুষ বদলাবে। ইটস নর্মাল। সো আসো আমরা আমাদের এখানে আসি, আমরা আমাদের ফিজিক্সে চলে আসি। এখন আসো, এবার আসো ভাইয়া একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখতেছি কি ভাই, আমার এখানে যে রেখাটা, এই রেখাটা নয়তো আমার সোজা, এই রেখাটা দেখতে একটু আঁকা বাঁকা, যেটা আমার আঁকা বাঁকা তাকে আমি বানাতে পারবো না সোজা। কিন্তু আমার কথা হচ্ছে যদি এরকম সোজা হইতো, ওই যে এরকম বলে না, মনে করো বাংলা ছবিতে একটা সুন্দর মেয়ে দেখছে, তারপর বলে যে মা বলে ইস এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হইতো, এরকম ইস এরকম একটা ক্ষেত্র যদি আমার এখানে থাকতো, কাজ শেষ। কাইটা কুইটা হইলে এরকম ক্ষেত্র বানাই দিছি কেন? স্বার্থ, সব স্বার্থ। ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল করতে পারবো, ওই কারণে এরকম ক্ষেত্র বানাই দিছি। একটু বুঝছো কিনা? তাহলে আমি এই এরিয়াটা বের করব, এলোমেলো টাইপসের, ওই কারণে অনেকগুলো ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগকে আবার সোজা বানাই দিলাম, যাতে করে আমার কি করা যায়, অন্তত ইজিলি করা যায়। যেহেতু দেখতেছি একটু ভুল আছে, ভুল থাকুক তাও আমরা এটা করব। এবার আসো, এতটুকু বুঝছো কিনা? যদি পড়ালেখা থেকে একটু বাইরে চলে গেছি কোনো সমস্যা নেই, এগুলো আমাদের লাইফের দরকার আছে, আমি আমার স্টুডেন্ট আর বাইরের মানুষ ছাড়া অন্য এই যে পার্সোনাল মানুষ ছাড়া কারোর সাথে বেশি ফাইজলামি করি না। যেমন আমি আমার আম্মার সাথে যে পরিমাণ ফাইজলামি করি, কথায় ফাইজলামি করি, আমার বোনের সাথে, আমার আম্মার সাথে, আমার আন্টির সাথে, আর আমার বাপের সাথে আবার করি না, ভয় পাই। আচ্ছা আসো, তাহলে আমার এতটুকু বুঝছি কিনা বলো? এটুক সবার ওকে। দেন আমাদের সবগুলোকে এভাবে আনলাম। ওকে ভাইয়া দেখো, এখন আমার কনসেপ্টে কি দেখো, আমরা কনসেপ্টটা অর্থাৎ ক্যালকুলাসে আমরা কীভাবে ঢুকতেছি, হচ্ছে আমি যখন এরকম একটা বক্ররেখা পাইলাম তখন আমাদের বলে আচ্ছা আমরা যদি এরকম না করে আমি যদি অনেকগুলো অংশে ভাগ করে ফেলি তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি বললাম আমার সুবিধার্থে সবগুলো যদি আলাদা আলাদা হয় জিনিসটা খারাপ দেখায়, তাহলে আমি যদি সবগুলা একই অংশে ভাগ করি, মানে মনে করো যেমন হচ্ছে মনে করো এরকম বাঘটা হবে হোমো, মানে সমান এরকম, কাউকে দিব বেশি কাউকে দিব কম, এই জিনিসটা তো হবে না রে ভাই, এই জিনিসটা হবে না। তাহলে আমাকে সবাইকে সমান দিতে হবে। তাহলে সমানভাবে যদি কাটি ভাই আমরা বলতে পারবো এটা হচ্ছে নাম দিলাম ডেল্টা এক্স, তাহলে এটাও আমার ডেল্টা এক্স, এটাও আমার ডেল্টা এক্স, এভাবে চলতে চলতে লাস্টটাও আমার ডেল্টা এক্স। এরকম কয়টা ভাগে ভাগ করব? আমি ধরে নিলাম n সংখ্যক, n সংখ্যক ভাগে বিভক্ত করব, তাহলে আমরা n সংখ্যক ভাগে বিভক্ত করলাম। ওকে ভাইস, এখন ভাইয়া একটু খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে কি ভাই এখানে একটু তাকাই দেখেন, দিস ইজ মাই গ্রাফ হোয়াট এভার নো প্রবলেম, এদিকে আমার এক্স আছে, এদিকে আমার এফ অফ এক্স আছে। ভাই একটু খেয়াল করে দেখি তো, এই পয়েন্টটাকে যদি আমি x1 বলি নিশ্চয়ই আপনি বলবেন এটা হচ্ছে এফ অফ x1। এই পয়েন্টটাকে যদি আমি x2 বলি নিশ্চয়ই আপনি এটাকে বলবেন এফ অফ x2। এই পয়েন্টটাকে যদি আমি x3 বলি নিশ্চয়ই আপনি এইটাকে বলবেন এফ অফ x3। দিস ইজ ন্যাচারাল। ফর এক্সাম্পল এফ অফ x ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 5 এরকম একটা ইকুয়েশন আছে। দেন তুমি যখন বলতেছো x এর মান 2 তখন এখানে কিন্তু 2 স্কোয়ার মাইনাস 5 হয়ে গেছে। তুমি যখন x এর মান বলতেছো 3 তখন এখানে 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 5 হয়ে গেছে। দ্যাট মিনস আমরা তো জানি এফ অফ x মানে কি,
এই ফাংশনটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এক্স এর মান যদি এক্স হয় এটা হচ্ছে এফ অফ এক্স, এক্স ওয়ান হলে এফ অফ এক্স ওয়ান, এক্স টু হলে এফ অফ এক্স টু, এক্স থ্রি হলে এফ অফ এক্স থ্রি, এটাই তো নিয়ম। জি ভাই এটাই নিয়ম। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা এফ অফ এক্স ওয়ান, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা যে আমাদের কোন একটা পয়েন্টে যদি আমি এক্স এর ভ্যালুটা জানি তার রেসপেক্টিভ উপরের দিকে যতটুকু সেটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু। এটা এক্স ওয়ান হলে এফ অফ এক্স ওয়ান, এক্স টু হলে এফ অফ এক্স টু, এক্স থ্রি হলে এফ অফ এক্স থ্রি। এতটুকু আমরা বুঝছি কিনা আমাকে বলো, এতটুকু বুঝছি কিনা? ওমা কিরে ভাই আবার শুরু হইলো নাকি? ভাই একে কখনো দেখি বাবিকে নিয়ে সিটাং কলেজের মাঠে, কখনো দেখি মহসিন কলেজের মাঠে, কখনো দেখি সিটি কলেজের মাঠে। ভাই আমি জীবনে সিটি কলেজের মাঠে গেছি কয়বার? এইচএসসি পরীক্ষা যতবার ততবার গেছি। মানে হচ্ছে আমাদের কলেজে সিট পড়ছিল সিটি কলেজে, এর আগে জীবনে লাইফে সিটি কলেজে এর আগে কখনো যাইনি, এরপরে আর কখনো যাওয়া হয়নি। আর তুমি বলো আমি সিটি কলেজের মাঠে করবো? আর মহসিন কলেজের মাঠে প্রায় যাওয়া হয়তো, সিটাং কলেজের মাঠ আমার পাশে, কিন্তু হচ্ছে আমার এই আমি তো ভুলে গেছিলাম। তুমি বলতো ভাবি, আর আমি তো বিয়েই করি না, আমি ভুলেই গেছি বিয়ে করি নাই। মানে কেমনে যাবো? হ্যাঁ এক সময় যাবো ইনশাল্লাহ, বাট এখন তো যাওয়ার কোনো কারণ নাই। সরি আমি ভুলেই গেছি, আবেগে ভুলে গেছি, আমি বিয়ে করি নাই। সো বিয়ে করলে যাবো, তখন ছবি তুলিও, তখন আমি ছবি তুলে আপলোড দিব, সমস্যা নেই। আচ্ছা আসো তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। আমি তোমাদের কাছে ক্যালকুলাসের কনসেপ্ট শেখাবো। সো হ্যাঁ যারা মনে করতেছো ক্লাস আর কতক্ষণ আছে, আমরা কটা বাজে শুরু করছিলাম? ও টাইম অনেকক্ষণ চলে গেছে। কি করতাম তো মাঝখানে যে একটা প্যাচ লাগাই আমার যে আরেকজনে হাত ধরাই দিছে, সেটা কে জানে? দোষ কি আমার? আচ্ছা আসো এখন ক্যালকুলাসে ঢুকি। এবার আসো ভাইয়া আমরা তাহলে সিম্পলি একটা কথা বলি, সিম্পলভাবে একটা কথা বলি হচ্ছে এখানে এ আর বিটা বাদ দিই, এ আর বিটা বাদ দিই, পরে এদেরকে আনবো, কোনো সমস্যা নেই। আমি ধরে নিলাম প্রথম যে পয়েন্টটা সেখানে এক্স এর মান হচ্ছে এক্স ওয়ান, সেকেন্ড যে পয়েন্টটা সেখানে এক্স এর মান হচ্ছে এক্স টু। এভাবে আমার যাইতে যেতে যাইতে 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 লাস্ট যে পয়েন্টটা সেখানে এক্স এর মান হচ্ছে এক্স এন, কারণ আমি এন সংখ্যক ভাগে বিভক্ত করছি, তাই না? তাহলে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এভাবে এক্স এন পর্যন্ত। তাহলে এটা যখন এক্স ওয়ান তখন এটাকে বলা হয় এফ অফ এক্স ওয়ান, এটা যখন এক্স টু এটাকে বলা হয় এফ অফ এক্স টু। এভাবে কন্টিনিউয়াসলি আগাইতে আগাইতে এটা যখন এক্স এন তখন এটাকে বলা হয় এফ অফ এক্স এন। ওকে দেন আসি ভাইয়া, সিম্পল একটা কথা বলতে পারি না? আমি যদি বলি টোটাল এরিয়া, আমার তো পুরো এরিয়াটা বের করব, এটাকে আমি নাম দিচ্ছি এরিয়া ওয়ান, এটাকে নাম দিচ্ছি এরিয়া টু, এটাকে নাম দিচ্ছি এরিয়া থ্রি, এভাবে করতে 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 এটাকে নাম দিচ্ছি এরিয়া এন। এই সবগুলো এরিয়াকে যোগ করে দিলে টোটাল এরিয়া পেয়ে যাব এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি, এভাবে কন্টিনিউয়াসলি চলতে চলতে এ এন পর্যন্ত এই এরিয়াগুলা। ওকে ভাইয়া, এবার আমি যদি বলি ভাইয়া এই যে একটু খেয়াল করে দেখেন তো, একটু খেয়াল করে দেখেন, এই যে আমার আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের জন্য ভাই হাইটটাকে আপনি কি বলবেন? এই যে হাইটটা কত? এফ অফ এক্স ওয়ান, এটাকে বলতেছি এফ অফ এক্স ওয়ান, আর ভূমি হচ্ছে কত? ডেল্টা এক্স। তাহলে আমরা এটাকে বলতেছি এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল্টা এক্স প্লাস, এর পরটা যখন করতেছি এই যে এটা হচ্ছে এফ অফ এক্স টু, তাকে দিয়ে এখানে আসছি, তাহলে আমাদের এটা হচ্ছে কত? মানে এক কথা এই যে এখানে এফ অফ এক্স টু, তার থেকে এখানে লম্ব টানছি, এক্স থ্রি লম্ব টানছি, এক্স ফোর লম্ব টানছি, এক্স ফাইভ লম্ব টানছি, এক্স সিক্স লম্ব টানছি, এক্স সেভেন লম্ব টানছি, এরকম। তাহলে আমরা এভাবে বলতে পারি প্রথমটা হচ্ছে ভাইয়া এফ অফ এক্স ওয়ান হচ্ছে দৈর্ঘ্য আর ডেল্টা এক্স হচ্ছে প্রস্থ। ওকে দেন সেকেন্ডটা বলতে পারি এফ অফ এক্স টুটা হচ্ছে দৈর্ঘ্য, ডেল্টা এক্স কিন্তু প্রস্থ, এফ অফ এক্স টু ডেল্টা এক্স। এভাবে কন্টিনিউয়াসলি আগাইলে আমরা বলতে পারবো এফ অফ এক্স এন ডেল্টা এক্স। এতটুকু আমরা আশা করি
বুঝতে পারছি, এতটুকু বুঝছি কিনা বলি, প্রত্যেকটার ক্ষেত্রফল বের করলাম। এটার ভূমি হচ্ছে ডেল্টা এক্স, হাইট এফ অফ এক্স ওয়ান, এটার ভূমি ডেল্টা এক্স, হাইট এফ অফ এক্স টু, এরপরটার হাইট এফ অফ এক্স থ্রি, এরপরটার হাইট এফ অফ এক্স, এরপরটার হাইট হচ্ছে এফ অফ এক্স ফোর। এবার করতে করতে আমার কি হচ্ছে এক্স এন পর্যন্ত হচ্ছে। তাহলে আমি লাস্টে পাবো হচ্ছে আমার হাইট কত এক্স এন। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, এই পুরো জিনিসটা দেখেন তো ভাইয়া, সবার মধ্যে একটা কমন জিনিস আছে, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স সবার মধ্যে আছে। কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে বলতে পারবো এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু অ্যান্ড কন্টিনিউয়াসলি এফ অফ এক্স এন। দেন উই ক্যান সে দ্যাট যদি আমি ডেল্টা এক্স কমন নিই, এটা আমার এই কনফিগারেশনে আসবে। ওকে ওকে ওকে, আজকে আমি রাগ করে 1 ঘন্টায় শেষ করব, যতটুক হয়, প্রয়োজনে এটা পরে শেষ করে দিব, বলে দিলাম আমি রাগ করছি। সবাই বলতেছে আমি নাকি টাইম মতো শেষ করতে পারি না, আজকে দেখাই দিব কীভাবে 1 ঘন্টা শেষ করতে হয়, বরাবর 1 ঘন্টা শেষ করবো, আমি টাইম কাউন্ট করতেছি। দেখো এবার ভাইয়া চিন্তা করো, এই কোর্সটা আমরা বলতে পারি, এখন অনেকগুলো জিনিস কী আকারে আছে, দেখো অনেকগুলো কি জিনিস কী আকারে আছে, যোগ আকারে। কী আকারে? যোগ আকারে। আর যোগ আকারে কেউ থাকলে পরিসংখ্যানের নিয়ম অনুযায়ী তাদেরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? সামেশন দ্বারা প্রকাশ করি। তাহলে আসো সামেশন দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। সামেশনের মিনিং তোমরা কতজনে বুঝো আমি জানি না, তবে আমি সামেশনের মিনিংটা বুঝাই একটু নিচে, যারা বুঝো না তাদের জন্য। মনে করে এখানে দিলাম এক্স আই, এই সামেশন মানে যোগফল। কার যোগফল? এক্স আই এর যোগফল। এখানে বলে দিতে হয় আই এর মান 1 থেকে মনে করো 4 পর্যন্ত। তাহলে সে কি করবে দেখো, সে করবে কি, এটার মানে কি দেখো, এক্স আই যায় কত বসাবে 1, এক্স আই যায় কত বসাবে 2, এই 1 2 করতে করতে কত পর্যন্ত যাবে 4 পর্যন্ত, এরপর 3 বসাবে, এরপর 4 বসাবে, যেহেতু 4 পর্যন্ত আর যাবে না। তাহলে প্রথমে তুমি বলছো এক্স আই, সে এক্স আইগুলো বসাইলো, এক্স আই এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সে বসাইলো। এই চিহ্নটার মান হচ্ছে সামেশন অর সমষ্টি বা যোগফল। এর মানে সে এই টাইপসের যারা আছে তাদের যোগ করবে। এর মানে বুঝতেই পারতেছো এই জিনিসটাকে সংক্ষেপে এই আকারে প্রকাশ করা যায়। এখন যদি আমি বলি ভাইয়া x1 প্লাস x2 প্লাস x3 অ্যান্ড কন্টিনিউয়াসলি xn পর্যন্ত, তখন আমি এটাকে প্রকাশ করতে পারবো কিভাবে? পরিবর্তনটা কোন জায়গায় হচ্ছে দেখো, 1 2 3 অ্যান্ড n। তাহলে আমরা এটাকে বলতে পারবো ওই যেখানে পরিবর্তন সেখানে দিলে আই দাও আর জে দাও, তোমার যা ইচ্ছে যে কোনো একটা দাও। এখন এদেরকে কি করব? সামেশন করব। কত পর্যন্ত? আই এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। এভাবে প্রকাশ করা যায়। আশা করি তোমরা জানো 9 10 এর কনসেপ্ট দিয়ে ম্যাথমেটিক্স। এবার আসো এখানে কি বলতে পারি, এখানে পরিবর্তনটা কোন জায়গায়? এখানে পরিবর্তনটা এই যে 1 2 3 4 and n। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি f of x just I, এটাকে লিখতে পারি। এই জায়গায় লিখবো আই এর মান কত থেকে শুরু? আই এর মান ভাইয়া 1 থেকে শুরু। কত থেকে শুরু? 1 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত। এই যে এভাবে লেখা যায়। এটা আমরা বুঝছি কিনা বলো? অনেকে আমাদের পরিসংখ্যানের এই সামেশনের কনসেপ্টগুলো বুঝি না, আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো। ভাইয়ারা আমাদের এতটুকু ক্লিয়ার কিনা একটু বলি প্লিজ, এতটুকু ক্লিয়ার কিনা আমরা একটু বলি। একজনে বলতে টাইম যখন আজকে 1 ঘন্টা পড়াবো, একজনে বলতে কি বলে আমাকে রাগাইয়া ভালো কাজ করছে। আমি রাগি না রে ভাই, ভাই বোন আমি রাগি না, আমাকে রাগানো এত সহজ না। আজকে একটু গল্প করতে ভালো লাগতেছে, আসলে আমার আজকে পড়াইতে একটু বিরক্ত লাগতেছে, ওই কারণে আসলে আমি 1 ঘন্টা শেষ করে বলতেছি, না শেষ করতাম না জীবনেও। তবে গল্প করতে বলে আরো 1 ঘন্টা করতে পারো। আমার একটা বদ অভ্যাস আছে, কারোর সাথে গল্প করা শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এটা জিনগত, আমার আম্মারও সেম অভ্যাস।
আমার আব্বারও সেম অভ্যাস, ওইখানে আমারও সেম অভ্যাস। কি করতাম? জিনগত, জেনেটিক্স। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা ভাইয়ারা? আমরা একটু বলি। যদি ক্লিয়ার হয় একটু মুছে ফেলি। এন্ড এই লাইনটাকে আমি উপরে লিখবো। এই লাইনটা দেখো, এই লাইনটাকে আমি উপরে লিখতেছি। আমার যেহেতু লাইনটা মুখস্থ আছে বা আমি দেখে দেখে বলতে পারবো, সমস্যা নাই। এখানে এরিয়া হবে সামেশন অফ এফ অফ এক্স আই ডেল্টা এক্স, আই এর মান 1 থেকে n পর্যন্ত। আসো এবার জায়গা মতো, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, আমার কথাটা ভালো মতো খেয়াল করো। আমি তোমাদের সুবিধার্থে একটা সরলরেখা আঁকলাম। এটাকে সমান 3 ভাগে বিভক্ত করলাম। সমান কয় ভাগে বিভক্ত করলাম? 3 ভাগে। 3 ভাগে বিভক্ত করে আমি ক্ষেত্রফল নেওয়ার সময় কি করছি? এখানে যেটা তার সাপেক্ষে এই ক্ষেত্রফলটা বের করছি, ঠিক কিনা? এই পয়েন্টের সাপেক্ষে লম্ব টেনে এই ক্ষেত্রফলটা বের করছি, এই পয়েন্টের সাপেক্ষে লম্ব টেনে এই ক্ষেত্রফলটা বের করছি। তাহলে বুঝতে পারতেছ আমি কিছুটা কি কম নিছি না? এর মানে এই এরিয়া যেটা, তার মধ্য থেকে আমি কাউন্ট করে নেই কোনটা? এটা, 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 এই অংশটা আমি কাউন্ট করে নিই, তাই তো? জি ভাই, এটা আপনি কম কাউন্ট করছেন। এর মানে আমরা বলতে পারি, আমরা এক কথায় বলতে পারি কি, এটাই আমার কি ভুল, তাই না? তাহলে আমার 3 ভাগে বিভক্ত করলে, 3 ভাগে বিভক্ত করলে এরকম ভুল হয়। এই যে এটা, এটা, এটা ভুল আছে। এখন আমি একটা কাজ করি ভাই, আমি 3 ভাগে বিভক্ত না করে কি করতেছি দেখো। এবার 3 ভাগে বিভক্ত করতেছি না, এগুলো একটু মুছে ফেলি। এবার 3 ভাগে বিভক্ত না করে আমি আরো বেশি ভাগে বিভক্ত করতেছি দেখো। 1 2 3 4 5 6 ভাগে। এবার 6 ভাগে বিভক্ত করলাম। 6 ভাগে বিভক্ত হওয়ার কারণে দেখো, এবার এখান থেকে এই ক্ষেত্র, এই ক্ষেত্র, এই ক্ষেত্র, এই ক্ষেত্র, এই ক্ষেত্র, এই ক্ষেত্র, একটু খেয়াল করে দেখো তো। এই যে এটা, 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 জিনিসটা কি আগের তুলনায় আমাদের ওভারঅল যদি আমি হিসাব করি, তুমি জিওমেট্রিক্যালি ক্যালকুলেশন করলে আমাকে বিশ্বাস করো, জিওমেট্রিক্যালি ক্যালকুলেশন করলে আগে যেরকম লাল পাইছো এবার লালের পরিমাণ কমবে। এর মানে আমার এরর কি হলো? কমলো। আমি এখানে এরর পাইছি, এখানে এরর কি হলো? এরর কমলো। এবার আসো, এবার এই 12 ভাগের জায়গায় যদি 6 ভাগের জায়গায় যদি 12 ভাগ করি, 12 ভাগ করি, এটাকে আরো 2 ভাগে 2 ভাগ করে ভাগ করি, সমান সমান 12 ভাগ। এবার হিসাব করে দেখো তো, একেবারে কম এরর, অল্প 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 অল্প। 12 ভাগের জায়গায় যদি 24 ভাগ করি আরো অল্প, 100 ভাগ করলে আরো অল্প, 1000 ভাগ করলে আরো অল্প, 1 কোটি ভাগ করলে আরো অল্প। এর মানে এক সময় আমরা বলতে পারবো ভুল নেই বললেই চলে। দিস ইজ মাই ক্যালকুলাস। সে বলতেছে তুমি এখানে ভুল করছো, ভুল দিয়ে শুরু করো, এটাকে আমি সারাই দিচ্ছি। কিভাবে? এই যে তুমি n সংখ্যক ভাগে ভাগ করছো, এবার n সংখ্যক ভাগে ভাগ না করে যদি তুমি অসীম সংখ্যক ভাগে ভাগ করো, তাহলে কি আর ভুল থাকবে? না। এবার দেখো তো, তুমি 3 ভাগে ভাগ করার সময় ডেল্টা এক্স যতটুকু ছিল, 6 ভাগে ভাগ করার কারণে ডেল্টা এক্স কমে গেছে না? 12 ভাগে ভাগ করলে ডেল্টা এক্স আরো কমে। এভাবে কমতে কমতে ডেল্টা এক্স চিকন হইতে 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 যদি এতটুকু অংশকে অসীম সংখ্যক ভাগে ভাগ করো, ম্যাথমেটিক্যালি অসীম, ফিজিক্যালি অসীম আমরা মানতে পারি না। অসীম মানে হচ্ছে এত বেশি করতেছি গণনার বাইরে।
তাহলে আমরা এটাকে অসীম সংখ্যক ভাগে ভাগ করতে পারি, এটা এত চিকন হবে আমরা বলতে পারবো অসীম সংখ্যক ভাগে ভাগ করলে আমার ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে, ডেল্টা এক্স শূন্যের কাছাকাছি হয়ে যাবে। এটা বলতে পারি কিনা আগে আমাকে বলো, এটা আমরা বলতে পারি কিনা? বলো আমরা এটা বলতে পারি কিনা, বলো আমরা এটা বলতে পারি কিনা? অসীম সংখ্যক ভাগ করলে ডেল্টা এক্স শূন্যের কাছাকাছি হয়ে যাবে, এটা আমরা বলতে পারি কিনা বলো? এই বলো একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা? তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এখানে ভাগ করব, ভাগগুলো এত বেশি ভাগ করবো, একেবারে অসীম পরিমাণ ভাগ করলে ডেল্টা এক্সটা শূন্যের কাছাকাছি চলে যাবে। অন্তরীকরণে সেটাই দেখছিলাম, টুকরা টুকরো করবো, এমন টুকরা করবো যাতে টুকরাগুলো খুঁজেই না পাওয়া যায়, শূন্যের কাছাকাছি। ওকে ওকে, যদি পারো, আর চিন্তা করতেছি রে ভাই, কেন রে নিউটন লিবনিজ এগুলোর আবিষ্কারক, যদি দুজনকে নিয়ে আমাদের ঝামেলা আছে, কেউ বলে ও কেউ বলে ও, তবে শেষ পর্যন্ত আমাদের নিউটনকে জয়যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এরা কেন রে ভাই, তো চিন্তা করে কি দরকার? আমি পারতেছি না, বের করবো না, কি বুঝে কি কতগুলো নিয়ে আসছে। তবে জিনিসগুলা বুঝতে পারলে খুবই মজার জিনিস, তবে অনেকের কাছে বুঝতে একটু কষ্ট করে, ওই জন্য আমি একটু ফানি মোমেন্টে পড়াচ্ছি, আশা করি বুঝতে সমস্যা হবে না। ওকে দেন আসো, এবার আসো, এরিয়াটা এখানে কিন্তু কিছুটা ভুল আছে। ভুল আছে, যখন ভুল আছে এবার একটা কাজ করলাম, কি করবো? লিমিট করে দিব। ওই যে আগেই বলছি, কোনো কিছু লিমিটেড করার জন্য লিমিট করতে হয়। লিমিট কাকে লিমিট করব? এক্স কে না, সংখ্যাকে লিমিট করতেছি। সংখ্যা মানে এন টেন্ডস টু ইনফিনিটি, এর মানে সংখ্যাটা অসীমের কাছাকাছি হবে। যদি সংখ্যাটা অসীমের কাছাকাছি হয় তখন বুঝতে পারছো ডেল্টা এক্স শূন্যের কাছাকাছি হয়, আর ডেল্টা এক্স শূন্যের কাছাকাছি হলে তাকে আমার ডিএক্স বলতে হয়। যখন এটা অসীম সংখ্যক, এবার কি তুমি এভাবে আলাদা আলাদা করে যোগ করতে পারবা না, তখন তুমি জাস্ট লিখলা এফ অফ এক্স, এই পুরো জিনিসটাকে সংক্ষেপে লেখা হয় ইন্টিগ্রেশন। এবার আসো, তুমি এখানে ইন্টিগ্রেশনের মধ্যে যে কাজটা করতে হয়, কিছু লিমিট দিতে হয়। কার লিমিট দিব? এখানে কার লিমিট দিব? কোত্থেকে শুরু ভাইয়া? এক্স এর মান যখন এ ছিল সেখান থেকে শুরু, এক্স এর মান যখন বি সেখানে দিয়া শেষ। এই ডিএক্স দেওয়া আছে মানে এক্স এর লিমিট, সেই এক্স এর লিমিটটা কত দিয়ে শুরু? এ দিয়ে শুরু, বিতে শেষ। এই এটাকে আমরা বলি লোয়ার লিমিট, আর বিটাকে আমরা বলি আপার লিমিট। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন, আমরা শিফট করলাম, ইন্টিগ্রেশনে শিফট করলাম। এবার একটু অন্যভাবে ভিন্নভাবে বুঝাবো। আগে আমাদের এই জিনিসটা কীভাবে আসছে সেটা দেখাইলাম, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এভাবে করতে 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 যখন এখানে আসলাম, এখন আমরা আর এত ফ্যাঁসানো লিখবো না, এই জিনিসটাকে সংক্ষেপে এটা লিখি। অর্থাৎ যখনই তুমি দেখবে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, এর মানে অসীম সংখ্যক ভাগে ভাগ করা হয়েছে, দ্যাট মিনস উইথাউট এনি এরর, এখানে কোনো এরর নাই, কারণ অসীম সংখ্যক ভাগে ভাগ করা। এই যে এখানে তুমি লিমিট দিছিলে, এতগুলা করছো, এখন তো সেটা করার দরকার নাই, এখন তুমি জাস্ট লিমিট দিয়ে দিবে এক্স এর মান এত থেকে শুরু এততে শেষ। এটা আমরা বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো। আর উপরের লিমিটটাকে বলি, উপরেরটা মানে হচ্ছে কি, যেখানে থেকে শেষ হয় বড়টা আপার লিমিট, নিচেরটা হচ্ছে ছোটটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে লোয়ার লিমিট। শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ, উপরেরটা আপার লিমিট, নিচেরটা লোয়ার লিমিট। আর এটা হচ্ছে যাকে যোগজীকরণ করব, এই চিহ্নটার মানে কি যোগজীকরণ। এটা মানে হচ্ছে কি, যাকে আমি যোগজীকরণ করব, এটা মানে হচ্ছে যার সাপেক্ষে করব। লিমিটটা কার? যার সাপেক্ষে করব তার। সিম্পল হিসাব, এক্স এর সাপেক্ষে করতেছি, তো এক্স কে টুকরো 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 করে দিলে লিমিটটা এক্স এর মান এত থেকে শুরু করে এত পর্যন্ত। একটু বুঝছি কিনা? বুঝছি না?
আচ্ছা, এবার দেখো আমি একটা কাজ করি। এখন আমরা চিন্তা করবো এভাবে, এটা হচ্ছে যোগজীকরণ কোত্থেকে আসছে তার তার সেটা আমরা জেনে গেলাম। এখন আসি আর আমি সেভাবে চিন্তা করবো না, এখন আরো সহজে পরীক্ষা কি তুমি এত কিছু করে আসবা না, তোমাকে আরো সহজ নিয়ম শিখিয়ে দিই। চিন্তা করার সহজ নিয়ম। এক্স একটা গ্রাফ আছে না, তুমি এভাবে চিন্তা করবা। তোমাকে বলা হবে এক্স এর মান এ থেকে শুরু করে বি পর্যন্ত করতে হবে। কতটুকু ইন্টিগ্রেশন করতে হবে? এ থেকে শুরু করে বি পর্যন্ত। এই ভালো করে খেয়াল করো, লিমিটটা কার দেওয়া আছে? এক্স এর। এর মানে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? এক্স এর সাপেক্ষে। এর মানে কাকে টুকরো টুকরো করবো? এক্স কে। এক্স কে টুকরো করে সবগুলো দেখানো সম্ভব না, আমি জাস্ট একটা দেখাচ্ছি, একটা টুকরো দেখাচ্ছি, এই যে একটা টুকরো দেখাচ্ছি। এই টুকরাটা এত চিকন যে আমরা তো এত চিকন শূন্যের কাছাকাছি তার আমরা এঁকে দেখাইতে পারবো না। এই চিকন এটা যদি এক্স হয়, শূন্যের কাছাকাছি এটা হলো ডিএক্স। আর এদিকে কি আছে? এফ অফ এক্স। তাহলে বলো তো এই জিনিসটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এফ অফ এক্স ডিএক্স। আমি তো ছোট্ট এটা নিছি, আমাকে কি করতে হবে? পুরা ক্ষেত্রফল বের করতে হবে। ইন্টিগ্রেশন কত থেকে শুরু? এ থেকে শুরু, কোথায় শেষ? বিতে শেষ। দিস ইজ কল্ড এরিয়া। এই পুরো ক্ষেত্রফলটা বের হয়ে গেছে, শেষ। এই পুরো ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। এবার আসো এখন আমরা আরেকটা দেখি। তাহলে আমরা এভাবে অন্যটাও চিন্তা করতে পারি না, আমরা এবার আমাদের মতো করে চিন্তা করা শিখে গেছি। আমাদের মতো করে চিন্তা করা যদি শিখে যাই, এবার দেখো আমি আরো কয়েকটা দেখাই তোমাদের। এখন এবার মজা লাগবে। দেখো এবার সোজা মনে, এখানে মনে করে এবার এফ অফ এক্স দিলাম না, ওয়াই দিলাম। সিম্পল হিসাব। কোত্থেকে শুরু? ভাইয়া এক্স এর মান যখন সি সেখান থেকে শুরু করে এক্স এর মান যখন ডি সেখানে শেষ। তাহলে আমি কি করবো? এক্স এর সাপেক্ষে করবো। লিমিট যেহেতু এক্স এর দেওয়া, ছোট্ট একটা অংশ কেটে নিব, এ ক্ষুদ্র একটা অংশ, দিস ইজ কল্ড ডিএক্স। আর এটাকে কি বলবো? এদিকে আছে ওয়াই। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ক্ষেত্রফলটা হচ্ছে এই ছোট্ট ক্ষেত্রফলটা কত? ওয়াই ডিএক্স। এটা ছোট্ট ক্ষেত্রফল। পুরো ক্ষেত্রফল পাইতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। পুরোটা পাওয়ার জন্য ইন্টিগ্রেশন করলাম। কত থেকে? সি থেকে শুরু, ডিতে শেষ। এটাই হচ্ছে আমার এরিয়া বের করা হয়ে গেছে। দেখছো? মানে একই জিনিসটাকে এবার আমরা একটু, এতক্ষণ আগে বকবকগুলো না করলে তখন তুমি আমার অনেক প্রশ্ন করতা। এখন দেখো ওই জিনিসগুলো থেকে আমি বুঝে গেছি কীভাবে আসছে। এখন খালি আমরা খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবো। এবং এই সিস্টেমটা তোমরা ম্যাথে ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টারে পাবা। ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন কোথায় ইন্টিগ্রেশন কাজে লাগে সেখানে পাবা। এখন শিখতেছো, প্রচুর কাজে লাগবে। এবার আসো, কি বললাম? এবার আসি কি লিখলাম? এইদিকে মনে করো এবার রাখলাম হচ্ছে, এইদিকে রাখলাম হচ্ছে বি, এইদিকে রাখলাম হচ্ছে টি, মানে ভেলোসিটি ভার্সেস সময়ের গ্রাফ। এই যে দেখো ফিজিক্সে ঢুকে গেলাম, এটা গ্রাফ। টাইমটা শুরু হলো টি নট থেকে, শেষ হলো টিতে। অর্থাৎ টি নট থেকে শুরু করে টি পর্যন্ত এই এরিয়াটা বের করতে হবে। আসো ক্ষুদ্র একটা অংশ কেটে নিব। পুরোটা যদি টি হয় এটাকে বলবো ডিটি। এইদিকে কে আছে? ভি। তাহলে বলো তো এই জিনিসটার ক্ষেত্রফল এখন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ভি ডিটি। কারণ এবার টি এর সাপেক্ষে এবার কি করতে হবে? ইন্টিগ্রেশন। লিমিটটা কার? যার সাপেক্ষে তার। টি এর সাপেক্ষে মানে টি এর লিমিট কত থেকে? টি নট থেকে টি পর্যন্ত। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এরিয়া। এবার বলো তোমাদের এখন বুঝতে সুবিধা হচ্ছে কিনা, মানে কথাটার মিনিং বুঝতেছে কিনা? বুঝলে আমাদের আর আজকে বেশি সামনে আগানোর দরকার নাই।
আমরা কথাটা বুঝছি কিনা একটু বলি তো ভাইয়ারা প্লিজ, আমরা কথাটা বুঝছি কিনা একটু বলি। মানে আমি যে এখন এভাবে লিখতেছি এই কথাগুলোর মিনিং এখন তোমার বোধগম্য কিনা, মানে দেখি বুঝতেছো কিনা জিনিসটা বলো তো। যাক, আমি আজকে আর পড়াবো না, আমি চাচ্ছি এই জিনিসটা তোমার মাথায় ঢুকে দিতে, যদি এটা ম্যাথের কনসেপ্ট, বাট দুর্ভাগ্যবশত আমাদের ফিজিক্সে এগুলো পড়াইতে হয়, কারণ ম্যাথে এগুলা ম্যাথের একটা সুবিধা হচ্ছে কি জানো, ম্যাথের জন্য প্রত্যেকটা অধ্যায় আলাদা, তারা যখন যৌগীকরণ করাবে তখন যৌগীকরণ ঢুকবে, আর আমাদের হচ্ছে কি ম্যাথের অ্যাপ্লিকেশনগুলো ফিজিক্সে, কারণ ফিজিক্সের প্রমাণগুলো ম্যাথমেটিক্স দিয়ে করতে হয়, ক্যালকুলাস দিয়ে। আমাদেরকে এখন শিখে যাওয়ার উপায় নেই। সেকেন্ড ইয়ারে গেলে তখন দেখা যাবে আরামসে করা যাবে, সেকেন্ড ইয়ারে ফিজিক্সের ক্ষেত্রে তখন তোমাদের ক্যালকুলাস পুরো করা শেষ হয়ে যাবে, তখন আমি আরামসে যা ইচ্ছে তা করতে পারো, তোমরা সবাই বুঝবা। কিন্তু এখন ইনিশিয়ালি আমাকে ক্যালকুলাস পড়াইতে হচ্ছে। জি, আজকে আমরা আর না পড়াই, হ্যাঁ, আমরা মানে জিনিসটা হচ্ছে একটু আননোন একটা টপিক তোমাদেরকে পড়াইলাম। এই টপিকটা অনেকের কাছে আমাদের খুবই জটিল বিষয়, আবার এগুলো অনেকে ক্যালকুলেশন করতে জানে না, খুবই ঝামেলার বিষয়। তো আমি এই জন্য একটু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করলাম, কতটুকু বুঝাতে পারছি জানি না। আমার কেন আজকে পড়াতে ইচ্ছে করতেছে না, খালি গল্প করতে ইচ্ছে করতেছে, ওই জন্য আজকে বাদ দিয়ে দিছি। হ্যাঁ, আজকে ছুটি, আজকে আর পড়াবো না, ছুটি, গরম গরম রুটি। এই দেখছো, আমি বলে আজকে কথা রাখি নাই, তুমি বলতে এখন 1 ঘন্টা 6 মিনিট হয়েছে, আমি কিন্তু শেষ করাইছি অলরেডি, 1 মিনিট আগে শেষ করেছি, এর মানে 1 ঘন্টা 5 মিনিট। আমি কিন্তু লেকচার দেওয়া যখন শুরু করছি, মানে লাইভে আসার পরে কিন্তু 5 মিনিট পর্যন্ত আমি শুরু করি না, কারণ তোমাদের জন্য ওয়েট করি। 5 মিনিট পর্যন্ত আমি পড়াই নাই, কথা বলছি। সো আমি আমার কথা রেখেছি, তুমি এটা বলতে পারবে না কেউ কথা রাখিনি, কথা রাখবে বলে কেউ কথা রাখিনি, এভাবে বলা যাবে না, আমি কথা রেখেছি। হ্যাঁ, অনেকে বলতে গান গাওয়ার জন্য, আমি গান গাইলে তো আমার মাইকটা বেড়ে যাবে, পরে আমার মাইকটা কি তুমি আবার কিনে দিবা? এটা অর্ডার দিয়ে আনাইছি। একজন বলতে গল্প বলতাম, কি গল্প বলবো? আমি আসলে বুঝো না, আমরা গল্প বলি না, গল্প বানাই। আমরা হিস্টোরি পড়ি না, হিস্টোরি তৈরি করি। অনেকে বলতে গল্প বলার জন্য, গল্প এভাবে বলে লাইভে গল্প বলে মজা পাওয়া যায় না, গল্প বলে মজা পাওয়া হচ্ছে জুমে আড্ডা দিলাম, গল্প করলাম, হ্যাঁ সেটা ভালো লাগবে। বাট এমনিতে গল্প করতে লাইভে এটা হচ্ছে একমুখী হয়ে যাচ্ছে না। তোমরা আইসিটি যখন পড়বা, আইসিটিতে কিছু জিনিস পড়বা, এই যে আমাদের কমিউনিকেশান, মানে আমরা যে কমিউনিকেশান করি, এটা হচ্ছে আমার 3 ধরনের হতে পারে। একটাকে বলি সিমপ্লেক্স, আরেকটাকে বলি হাফ ডুপ্লেক্স, আরেকটাকে বলি ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে হচ্ছে একমুখী, মানে এরকম আমি বলতেছি তুমি শুনতেছ, তোমার কিছু আমি দেখতেছি না। ফর এক্সাম্পল, টেলিভিশন থেকে দেখো, টেলিভিশনে নিউজ দেখাচ্ছে, তুমি দেখতেছো, তুমি কি টেলিভিশনটা দিতে পারতেছ না? দিস ইজ কল্ড সিমপ্লেক্স, একমুখী ট্রানজ্যাকশন। এটা কিন্তু এক ধরনের কমিউনিকেশান, ওরা তোমাকে নিউজ দেখাচ্ছে, তুমি দেখতেছ, দিস ইজ কল্ড সিমপ্লেক্স। এবার হাফ ডুপ্লেক্স কেমন? আমি যখন বলবো তখন তুমি শুনবা না, তুমি যখন বলবা তখন আমি শুনবো না, মানে একজনে বললে আরেকজন শুনে না, মানে কথা একদিকে যায়। যেমন ওয়াকিটকি, পুলিশদের যে ওয়াকিটকিগুলো আছে না, ওয়াকিটকিগুলো, সেগুলো দিয়ে ওয়ান ডিরেকশন, মানে 2 দিকে যেতে পারে, সাউন্ড এই দিক থেকে ওই দিকেও যেতে পারে, ওই দিক থেকে এদিকেও আসতে পারে, বাট অ্যাট এ টাইম যায় না। এটাকে আমরা বলি হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স মানে কি? আর তুমি দেখো না, মোবাইল ফোনে কথা বলি না, সখী তুমি কই কই কই, ও বলে আমি তো তোমার কানে রই রই রই, উভয়ে এট এ টাইম বলতেছে। তুমি বলবা গল্প, আমি বলবো গল্প, আজকে আমাদের গল্প হবে না কো অল্প, এই যে দুইজনে একসাথে বলতেছে, দিস ইজ কল্ড ফুল ডুপ্লেক্স। আইসিডি পড়াই ফেললাম। তাহলে এই জিনিসটা আর কি, ওই কারণে হচ্ছে তোমার মনে করো এগুলো বলতে মনে হয় ফুল ডুপ্লেক্সকে, জুমকে তুমি বলতে পারবা ফুল ডুপ্লেক্স। এট এ টাইম আমিও কথা বলতে পারতেছি, তুমিও কথা বলতে পারতেছ, তাহলে আমিও কথা বলতেছি, তুমি শুনতেছ। এখন মনে করো আমি গল্প বলো, তুমি
হাসাহাসি করবা, আমি শুনবো, তখন এটা ভালো লাগবে। কিন্তু এখন আমি গল্প বলেই যাব, তুমি বাসায় বসে যা যতই করো, আমি তো আর দেখতেছি না, তা আমি যদি দেখতেছি না মজা পাবো না। সো এখন গল্প বলতে একটা মুড লাগে। হ্যাঁ, তো এখানে আমাদের গল্প বলার কোনো দরকার নেই। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমার অত্যন্ত দীর্ঘ একটা লেকচার আমি এতক্ষণে শেষ করলাম, যদি আজকে খুব একটা বেশি পড়াই নেই, বাট ইন্টিগ্রেশনের যে বেসিকটা দিয়েছি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক। দেখছো, তোমরা কেউ খেয়ালই করো না, আমি মাঝখানে কিন্তু আবার তোমাদেরকে আইসিটি ভরে ফেলছি। আচ্ছা, আজকে আমরা আর না বলি, আজকে আমরা তোমাদের একটা গল্প বলছিলাম, তোমাদের একটা গল্প মনে পড়ছে, এটা বলি। এটা হচ্ছে জিনিসটা হচ্ছে, এই গল্পটা বলতে গেলে আমার নিজেরই হাসি আসে, ওই কারণে আমি বুঝছো, এখানে যারা চট্টগ্রাম শহরে তারা চিনো যে শ্রীরাম কলেজের এদিকে ফার্সিবিল হিল আছে, এই যে তোমার কি বলে শ্রীরাম কলেজের অপোজিটে ওই যে হাফিজ টাওয়ারের পাশে একটা গলি আছে। এখন আমাদের বুঝছো, আমাদের বন্ধুবান্ধবরা এই যে এর আগের দিন রাতে কোথায় গেছিলাম, ওইখান থেকে আসার সময় আমরা একটা বাজি লাগছিলাম। বাজি কেমন, মানে রাস্তার মধ্যে এখন যেই মেয়ে দেখবো, মেয়ে হোক যেই মেয়ে দেখবো তারে বলবো আই লাভ ইউ, ফাইজলামি করা, মানে আই লাভ ইউ বলে দুধ দিব আমরা। তো মানে এটা হচ্ছে জাস্ট ফর ফান, সিরিয়াসলি না। তো এখন ঠিক আছে, আমি তো বলতেছি হ্যাঁ বলবো, রাতের বেলা কে দেখবে আমার দুধ দিব বইলা। এখন ওই আমরা তখন ওই যে কোথায় গেছিলাম, সেখান থেকে আসতেছি চট্টেশ্বরী রোড দিয়ে, মেডিকেলের হলের যে রোডটা, চট্টেশ্বরী রোড দিয়ে আমরা বন্ধুরা হেঁটে হেঁটে আসতেছিলাম। এখন এদিক দিয়ে তো কিরে ভাই চকবাজার চলে আসছে, কোনো মেয়ে পাই না। আর যেখানে সেখানে তো বলা যাবে না, চকবাজার মোড়ে যদি আমি এই কথাটা বলি, গুলজারে মোড়ে, আমার তো গণদোলাই দিবে যদি আমি পানের জন্য করতেছি। এবার কি হলো, এখন জিনিসটা মাথায় রয়ে গেছে। পরের দিন বিকেলবেলা সবাই কোচিংয়ে যাচ্ছি, প্রাইভেট পড়তে যাচ্ছি, বের হয়েছি আমরা বন্ধু আমরা একসাথে মেসে থাকতাম বন্ধু, আমরা 6 জন একসাথে যাচ্ছি। আমার মাথায় কি বুট ঢুকছে আল্লাহ জানে, ফাইজলামি করে কি করছি আর আজকে দেখাচ্ছি। পার্সিবিল হিলের পাশে গলির মধ্যে 2টা মেয়ে দাঁড়িয়ে গল্প করতেছে, আমি সামনে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাই বলছি হাই আই লাভ ইউ বইলা দিছি যে তোর সামনে একটু দৌড় দিয়া আস্তে আস্তে আমি হাঁটতেছি। এখন মাইয়াটা বলে যে এই বেয়াদব, এটা শোনার পর সবাই দৌড়। এখন কথা হচ্ছে আমি কি করছি, একটু দৌড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছি, আবার আমার বন্ধুরা সব দৌড়াচ্ছে। আমি তো ভদ্র মানুষ, আমি তো কিচ্ছু করি নাই, ওরা দৌড়াচ্ছে, ওরা দৌড়াক। এরপর আমি আস্তে আস্তে হেঁটে চলে গেছি, যদিও আর কেউ দৌড়ানি খাওয়া লাগে নাই। এটা একটু মজার গল্প আর কি, মানে রিয়েল লাইফ থেকে নেওয়া গল্পগুলো একটু মজাদার। তো এটা রিয়েল লাইফ থেকে নেওয়া গল্প, মানে আমি খুব ভদ্র একটা ছেলে, মাঝে মাঝে একটু ফাইজলামি করি আর কি। হ্যাঁ, আর ফাইজলামি তো যেখানে সেখানে যায় না। আর এটা তো মনে করো সিরিয়াসলি না, ফাইজলামি করে আই লাভ ইউ বলে দিছি তোর মানসিক প্রশান্তি, বলছি এটা মানসিক প্রশান্তি। তো আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস আমাদের আমাদের ফেজে হবে। ওই ক্লাসটা সবাইকে মাস্ট শেয়ার করতে হবে। আবারও বলতেছি, বড় গলায় বলতেছি, সেটা সেলফ প্রমোটিং ক্লাস, মানে আমাদের মডুলাসকে রিপ্রেজেন্ট করব। আমরা যেরকম মানুষ অনেক কিছু রিপ্রেজেন্ট করে না, আমি সেদিন মডুলাসকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ক্লাস অ্যারেঞ্জ করবো। সো তোমাদেরকে, কারণ এটা অত্যন্ত মারাত্মক লেভেলের এই যে কি বলে কনসেপ্ট, গ্রাফ অনেকে বুঝে না, তো আমি সেদিন বুঝাবো। আর বিশেষ করে বলে রাখি, ম্যাথের যে তোমরা সরল লেখা পড়ছো, সরল লেখার যে ঢালের কনসেপ্ট, সেই ঢালের কনসেপ্টটা সেদিন কাজে লাগবে। যদি আমি গোড়া থেকে ঢালের বেসিক দিয়ে শুরু করব, তাও পড়া থাকলে ভালো হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সারা রাত ধরে খিলখিলি করে হাসো, আমার কোনো আপত্তি নেই, হাসলে আমাদের মন ভালো থাকে। আমাদের একজন মনীষী বলিয়াছিলেন, স্বাস্থ্য সকল সুখের কারণ, সেই সুখটা হাসির কারণ, কিন্তু অতিরিক্ত হাসি, বিনা কারণে হাসি পাগল হওয়ার কারণ। আজকের ক্লাস এতটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।